দলের জন্য আমি আমার দেশের জন্য আমি আমার দেশের মানুষের জন্য কাজ করতে চাই। যেটা এই সেক্টরে হোক না কেন, সেই সেক্টরকে আমার এলাকার সাধারণ মানুষের পাশে থেকে, আমার দেশবাসীর পাশে থেকে, যাতে একজন সাধারণ মানুষ হিসেবে যাতে আমি তাদের পাশে থেকে কাজ করতে পারি, এটাই হচ্ছে আমার সবচেয়ে প্রথম চাওয়া। বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে আমরা পরিকল্পনা নিয়েছি, যেটা ইতিমধ্যে আমরা অবগত রয়েছে যে আমরা খেলাধুলাকে বেশি শুরু করতে চাই। আমরা জাতীয় শিক্ষা প্রচলিত শ্রেণী থেকে খেলাধুলাকে করতে চাই। পাশাপাশি আমরা আমাদের ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশের গ্রামীণ জনপদে যেখানে খালি জায়গা আমরা পাবো, সেখানে আমরা আমাদের বাচ্চাদের আমাদের ভবিষ্যৎ তৈরি করে সেখানে খেলার উপর আমরা মাঠ তৈরি করতে চাই এবং আমাদের ভয়ভীত যারা রয়েছে তাদের মাঠ তৈরি করতে চাই। আমি চাই যে আমাদের প্রত্যেকের সমাজে ক্রীড়া বান্ধব পরিবেশ তৈরি করতে, যে পরিবেশের মাধ্যমে আমরা আমাদের অনেক অবস্থায় যে ঘটনাগুলো ঘটছে সেগুলো থেকে আমরা দর্শন আনতে পারবো। পাশাপাশি আমাদের এলাকায় বা বিভিন্ন এলাকায় মাদক রয়েছে, সেই মাদককেও আমরা আমাদের ফিরিয়ে এলে আমরা মাঠে আকৃষ্ট করে আমরা এই মাদকতার সমাধান করতে পারবো। কোনো দেশের প্রতিষ্ঠান আইসিসি হচ্ছে বিশ্বকাপ অবস্থা। আইসিসির কাছে প্রত্যেকটি দেশের সমস্যাই তাদের চোখের সমান হওয়া উচিত এবং আমি মনে করি যে বাংলাদেশের নিরাপত্তাহীনতার কারণে বা বাংলাদেশের নিরাপত্তাহীনতার কারণে যে আমরা ক্রিকেটে অংশগ্রহণ করছি না, সেইটার সাথে বাংলাদেশের ক্রিকেট সাংবাদিকদের কোনো কারণ নেই। কারণ সাংবাদিক যারা তাদের দায়িত্ব হচ্ছে সংবাদ সংগ্রহ করে সেটা প্রত্যেক মানুষের কাছে জাতির কাছে পৌঁছে দেওয়া। আমাদের দেশে আইসিসি দেখিয়েছে সেই ক্রিকেট বোর্ডের পরিচালকরা কেন করছে সেটা হয়তো বা এখন বোঝা যাবে না, সেটা পরে বোঝা যাবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই যে আসলে ক্রিকেট আমার দেশে অনেক বড় অর্জন, এটা আমার মান মর্যাদা। আমার দেশ ক্রিকেট বিশ্বকাপ খেলে, আমার দেশের বিশ্বকাপ ক্রিকেটে আমার দেশের যারা ক্রীড়া সাংবাদিক আছে তারা নিউজ আবার বিভিন্ন দেশে যায়। আমি মনে করি আমরা সবাই একে অপরের সাথে সেই জায়গা থেকে এখনো সময় রয়েছে থাকে আইসিসির সাথে বসে কথা বলে বা ভারতীয় বসে আলোচনা করে মাধ্যমে তারা দায়িত্বরত রয়েছে, যারা মিডিয়া কাজ করে সেক্টরটা দেখে তাদের অনেক অবহেলা রয়েছে আমার কাছে মনে হয়। কারণ তারা চিন্তা করেছে যে আমার খেলোয়াড়রা বা আপনার বিশ্বকাপে যেতে পারছে না নিরাপত্তার কারণে আমাদের সাংবাদিকদেরও যাওয়ার প্রয়োজন। ফুটবলের যিনি কোচ তিনি আরো ভালো করতে পারবেন এবং তার চোখে যারা ফিজিক্যালি ফিট, আর ফুটসালটা হচ্ছে ছোট্ট একটি জায়গা আর ফুটবল গ্রাউন্ড হচ্ছে অনেক বড়, সেখানে আপনার রানিং স্টেমিনা ফিটনেস সবকিছু তাকে একজন পরিপূর্ণ ফুটবলার হতে হয়। সেই জায়গা থেকে সাবিনা বা যারাই ফুটসালে বাংলাদেশ দলের সুনাম হয়ে এসছে তারা যদি ফিজিক্যালি ফিট হয় আমি মনে করি ডেফিনেটলি একজন ফরেন কোচ তিনি নিশ্চয়ই চাইবেন তার দল অত্যন্ত শক্তিশালী হবে। তার দলের শক্তিশালীর মাধ্যমে আমার দেশ যদি আরো শক্তিশালী হয় সেটা অবশ্যই আমি চাই। ব্যর্থতার পরিচয় বাট কোচ যদি সফল হয় তাহলে আমি মনে করি তাকে ধরলে কিভাবে আমাদের আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাকে আরো বেশি দেওয়া উচিত। কারণ আমি চাইলে তো পরিবর্তন করতে পারবো বাট পরিবর্তন করতে হওয়ার পর এগিয়ে যাবে, সেই জায়গাটাতে আমাদের আরো আমরা কখনোই এইগুলোকে সমর্থন করি না। আমরা যদিও জানি আপনারাও জানেন আমরাও জানি যে তারা যে বোর্ডে আসছে একটি প্রশ্নবিদ্ধ একটি বোর্ডে তারা দায়িত্ব নিয়েছে এবং সেই প্রশ্নবিদ্ধ বোর্ডে তারা দায়িত্ব নিয়ে ইতিমধ্যে কিন্তু তারা যে ব্যর্থ সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। যারা ব্যর্থ তারা তো ডেফিনেটলি চাবে যে ভাই আমরা আমাদেরকে বাঁচানোর জন্য আমরা পদত্যাগ করে সরে যাই আগে থেকে, তাই না? আমার কাছে যেটা মনে হয় যে দেখেন আমার ক্রিকেট আগে ঠিক কথাটি আমি বারংবার বলি, আমার ক্রিকেট আগে আমার দেশ ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করলে এটার দায় দায়িত্ব
কাউকে না কাউকে অবশ্যই দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচায় রাখলে ভোটের আর বেশি দিন বাকি নেই। নির্বাচনের আগেই তো বিভিন্ন জায়গায় আমি পান বসাইছি, খবর পাইছেন না? রাস্তাঘাট করে দিচ্ছেন আল্লাহর রহমতে। নির্বাচনের আগে যদি এগুলি করতে পারি, তাহলে নির্বাচনের পরে যদি আপনারা ধানের শীষে ভোট দিলে তাহলে আরো কি করতে পারবো আপনারা আপনাদের কথা আগামী 5 বছর শুনবো আমি, আগামী 5 বছর আল্লাহ বাঁচায় রাখলে তার চেয়ে আরো বেশি। কিন্তু এখন আমার কথা শুনেন, আমার কথা হচ্ছে আগামী 12 তারিখ আপনারা সবাই একত্রিত হয়ে ভোট কেন্দ্রে যাবেন। গেলে ধানের শীষে ভোট দিলে সবার আগে আপনাদের স্থায়ী পুনর্বাসন হবে। কই লিফলেটটা কইতে দেখেন, 1 নম্বরে লেখা আছে, দেখছেন? এই যে উর্দুভাষী জনগণ সকল নাগরিক সুবিধা নিশ্চিত করে স্থায়ী পুনর্বাসন ও সামাজিক মর্যাদা প্রদান। এটা ম্যাডাম খালেদা জিয়া যখন 91 সালে ক্ষমতায় আসছে, সরকার গঠন করছে, তখন আপনাদের সবাইকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করছে না? তারেক রহমান বলছে যে তিনি যদি সরকার গঠন করতে পারে তাহলে সবার আগে আপনাদের স্থায়ী পুনর্বাসন করবেন ইনশাআল্লাহ। এটা গেল 1 নাম্বার। 2 হচ্ছে আপনাদের প্রত্যেকটা ঘরের নারী যারা আছেন আপনারা প্রত্যেকের কাছে ফ্যামিলি কার্ড দিবেন। ফ্যামিলি কার্ডে থাকলে 2000 থেকে 2500 টাকা কিংবা সমমূল্য 25 কেজি চাল, ডাল, তেল এগুলি থাকবে। এটা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ফ্রি আপনারা আজীবন পাবেন, আজীবন পাবেন। যতদিন আল্লাহ বাঁচায় রাখে ততদিন আপনারা এটা পাবেন। ভোট হচ্ছে আপনাদের আমানত। এটা কি 500-1000 টাকার বিনিময়ে কি আপনারা এই আপনাদের আমানত বিক্রি করে দিবেন? তাহলে হ্যাঁ, যে টাকা দিয়ে ভোট কিনতে চায় সে তো আর আপনাদের পক্ষের লোক না, সে বিপক্ষের লোক, সে তার স্বার্থ লোক। তা করে খুঁজেও পাবেন না কোনোদিন আপনারা। কিন্তু আমি আপনাদের এলাকার সন্তান, চাইলে আমার পাশে ইস্টার্ন হাউজিং, চাইলে দৌড়াই যেতে পারবেন কি আমার কাছে। আমিও আপনাদের কাছে আসবো। আমি প্রথমেই বলছি কি যে আগামী 12 তারিখ পর্যন্ত আমার কথা শুনেন, আগামী 5 বছর তারপরে আমি আপনাদের কথা শুনবো ইনশাআল্লাহ। যারা এনআইডি কার্ড এবং বিকাশ নাম্বার চায় তাদের বিষয়ে আশেপাশে যারা আছে সবাইকে সতর্ক করে দিবেন। যদি আমার কথা হিসেবে বলে ওরা এখন নতুন ভাব করছে, আমার নাম ব্যবহার করে ওইটা মনে করবেন সবচেয়ে বড় জামা। আমার নাম পেলে পরে কিছু দিবেন না। আগামী 12 তারিখ ধানের শীষে আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে সবাই মিলে ধানের শীষে ভোট দিলে আল্লাহর রহমতে সবার আগে আপনাদের স্থায়ী পুনর্বাসন হবে। 1 নম্বর এই যে লেখা আছে এখানে 1 নম্বরে স্থায়ী পুনর্বাসন। হ্যাঁ, এটা রেখা দেন, এটা রাইকে আমার থেকে একটা করে বুঝে নিবেন আপনারা, ঠিক আছে? যে আপনি এটা বলছিলেন এটা বুঝাই দেন। এটা আমি কিন্তু এই এলাকারই ছেলে, সানাও থেকে থাকে। আমি আপনাদের এই এলাকা ছেড়ে কোথাও যাবো না। সো আমাকে এনে পাবেন সবসময়, যেহেতু এটা আমার এলাকা। ইনশাআল্লাহ সবার আগে আপনাদের এই উদ্বাসীদের যারা আছেন তাদেরকে সবার আগে আমি দিব ইনশাআল্লাহ। আপনাদের নেতারা সারুকে এখানে লেখা আছে না? সরকার ছিল, তারা কি করছে? তাদের আপনাদের জন্য যেটা বরাদ্দ হয়েছে সেটা তাদের নেতাদের দিচ্ছে, নেতারা তাদের স্বজনদেরকে দিয়া শেষ করে ফেলছে। আপনারা পান না। কিন্তু এইবার সরাসরি আমি আপনাদেরকে বুঝাই দিব। ঠিক আছে? এখন আপনাদের কাজ কি? আমি আপনাদের সতর্ক করার জন্য বলছি যে আপনাদের ভোট হচ্ছে আপনাদের আমানত। এইটা কোনো অবস্থাতেই টাকার বিনিময়ে বিক্রি করবেন না, ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনাদের এনআইডি নাম্বারটা নিয়ে আপনারা যাতে যাওয়ার আগে তাদের ভোট দিয়ে ফেলতে পারে, ভোট জালিয়াতি করার জন্য আপনাদের এনআইডি নাম্বারটা নিচ্ছে। আমি আপনাদের কাছে আহ্বান করছি, যারা 1971 সালে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে তাদের বিরুদ্ধে আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। আপনারা দেখেন ওনারা একটা স্লোগান দিয়েছে, চলো একসাথে বাংলাদেশ করি। যারা 1971 সালে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে, বাংলাদেশ নামক দেশটি যাতে না হয় সেই জন্য সর্বাত্মক ভাবে কাজ করেছে, তারা আজকে বলতেছে যে চলো একসাথে বাংলাদেশ করি। তারা ধর্মকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে প্রতারণা করছে, ভোটের সাথে প্রতারণা করছে। তাদের বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার চায়। এই যে আমি একটু আগে এখানে কথা বলে আসলাম, সেখানে অনেকের কাছে
তারা ফোন দিয়ে বলেছে যে 6,000 টাকা দিব আমাদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোটটা দিয়ে। এইভাবে তারা বলেছে তারা টাকা দিয়ে ইতিমধ্যে ভোট কেনা শুরু করে দিয়েছে। আবার তারা এনআইডি নাম্বার দিচ্ছে, ভোটার আইডি কার্ড নাম্বার নিয়ে তারা জাল ভোট দেওয়ার পরিকল্পনা করছে। আমি আমার সাধারণ যারা নেতৃবৃন্দ, সাধারণ এলাকার মানুষ রয়েছে, আপনারা সতর্ক থাকবেন, কারণ জনগণ আমাদের সাথে রয়েছে। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক দিয়ে নিরপেক্ষভাবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। আমরা ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে আল্লাহর রহমতের সরকার গঠন করে আমরা দল মত নির্বিশেষে এই সমাজের সকলকে একসাথে নিয়ে আমরা পথ চলতে চাই। সবাইকে সম অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা পরিপূর্ণ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনারা সহনশীল থাকবেন, ধৈর্যশীল থাকবেন, কারণ ওই যে সংগঠন যারা রাজাকার, যারা দেশ বিরোধী, তারা কিন্তু আপনাদেরকে উস্কানি দিবে। তাদের উস্কানিতে আপনারা পড়বেন না। আপনারা সহনশীল ধৈর্যশীল আচরণ করবেন, কারণ জনগণ আমাদের সাথে রয়েছে, জনগণের ভালোবাসা আমাদের সাথে রয়েছে। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ ভয় পাবে কারা? যারা দেশের বিরুদ্ধে ছিল। নির্বাচনের আগে দেখতেছেন, নির্বাচনের পরে তাদের ছায়াও দেখবেন না আপনারা। গত 15 বছর কোথায় ছিল তারা? তাদের কিন্তু মানুষ দেখে নাই। গত 17 বছর কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি নেতা কর্মীরা রাজপথে ছিল। আমাদের হাজারো ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। কিন্তু যারা আজকে ক্ষমতার বহে পড়ে বিভিন্ন মিথ্যাচার প্রপাগান্ডা করছে, তাদেরকে কিন্তু গত 15 বছর কোথাও দেখা যায় না।